নমস্কার বন্ধুরা, লাক্সারি এডু চ্যানেলে সকলকে স্বাগতম। আজ 7ই মার্চ ফার্স্ট শিফটের আরপিএফ কনস্টেবল এক্সাম হয়ে গেল, তো সেখান থেকেই কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 কোথায় অনুষ্ঠিত হয়? এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস থেকে প্রশ্ন একটা এসেছিল সম্ভবত, যে তামিলনাড়ুতে নতুন কোন খেলাটি প্রদর্শন করা হয়। তো এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 অনুষ্ঠিত হয়েছিল তামিলনাড়ুর চেন্নাই শহরে, তামিলনাড়ুর চেন্নাইতে 19 থেকে 31শে জানুয়ারি 2024 পর্যন্ত এই গেমস চলেছিল। 19 থেকে 31শে জানুয়ারি 2024 পর্যন্ত এই গেমটি চলেছিল। পরবর্তী প্রশ্ন, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা কোন বছর শুরু হয়েছিল? তো দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা প্রকল্পটি 25শে সেপ্টেম্বর 2014 চালু হয়েছিল। তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটি চালু করেন। তো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এর 98তম জন্মবার্ষিকীতে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। পরের প্রশ্ন, ভারত ও কোন দেশের মধ্যে খাদ্য নিরাপত্তা ও নিয়ন্ত্রক মান নিয়ে 2024 সালের মার্চ মাসে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? আনসার হবে ভুটান। পরের প্রশ্ন, 1972 সালে আসাম থেকে আলাদা হয়ে কোন রাজ্য গঠিত হয়? 1972 সালে আসাম থেকে আলাদা হয়ে মেঘালয় রাজ্যটি গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন ছিল, আল্লারিপু নৃত্য কিসের সাথে জড়িত? তো আল্লারিপু নৃত্য ভারতনাট্যম, তামিলনাড়ু। তো এই যে শাস্ত্রীয় নৃত্যগুলি, সঙ্গীত, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, এগুলো অবশ্যই বেশি বেশি করে প্রশ্ন আসছে প্রতিদিন, প্রতিটা শিফটে একটা দুটো করে আসছেই, এগুলো একটু দেখে যাও। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে পঞ্চম তফসিল কিসের সাথে যুক্ত? এই তফসিল থেকে একটা এসেছিল অষ্টম কি পঞ্চম, তো তোমাদের দুটোই দেওয়া হয়েছে, দেখে নাও। তো ভারতীয় সংবিধানের পঞ্চম তফসিলের মাধ্যমে তফসিলি অঞ্চল এবং তফসিলি উপজাতির ব্যবস্থাপনা এবং প্রশাসন নিয়ন্ত্রণ করা হয়। এই তফসিলের মাধ্যমে সংশ্লিষ্ট রাজ্য ও ইউনিয়নের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করা হয়। তাহলে পঞ্চম তফসিলের কি ছিল? ভারতীয় সংবিধানের পঞ্চম তফসিলে কি বলা আছে? ভারতীয় সংবিধানে পঞ্চম তফসিলের মাধ্যমে তফসিলি অঞ্চল ও তফসিলি উপজাতির ব্যবস্থাপনা ও প্রশাসন নিয়ন্ত্রণ করা। ওই তফসিলি জাতি উপজাতি, এটা মনে রাখলেই হবে। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ 32তে কী বলা হয়েছিল? ভারতীয় সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার ক্ষমতা দেয়। তো এই অনুচ্ছেদের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি তার মৌলিক অধিকার প্রয়োগের জন্য সুপ্রিম কোর্টে পর্যন্ত যেতে পারে। তাহলে খুব ইম্পর্ট্যান্ট 32, ভারতীয় সংবিধানে 32 নম্বর এই অনুচ্ছেদে বলা হয়েছিল নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার ক্ষমতা দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বাঁশি। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের দুর্গ বা কেল্লা এর দেখাশোনা কে করত? এটা আনসার হবে দুর্গপাল বা দুর্গাপাল। পরবর্তী প্রশ্ন, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু কবে হয়েছিল? 1707 সালে। পরের প্রশ্ন ছিল, ভারতে স্পিডপোস্ট পরিষেবা কবে চালু হয়? ভারতে স্পিডপোস্ট পরিষেবা চালু হয় 1986 সালে। 1986 সালে স্পিডপোস্ট পরিষেবাটি চালু হয়। পরবর্তী প্রশ্ন, রাজ্য সরকারের কার্যনির্বাহী প্রধানকে? রাজ্য সরকারের কার্যনির্বাহী প্রধান হচ্ছে রাজ্যপাল। পরবর্তী প্রশ্ন, পদ্মভূষণ কিশোরী আমনকার কোন ঘরানার শিল্পী ছিলেন? পদ্মভূষণ প্রাপ্ত কিশোরী আমনকার জয়পুর ঘরানার শিল্পী ছিলেন, জয়পুর ঘরানার। পরের প্রশ্ন, ধারা 41-এ দেখো কি বলা হয়েছে? এটি বেকারত্ব, বার্ধক্য, অসুস্থতা ও অক্ষমতার মতো কিছু ক্ষেত্রে কাজ, শিক্ষা এবং জনসাধারণের সহায়তার অধিকার সুরক্ষিত করার জন্য রাষ্ট্রকে নির্দেশ দেয়। তো এটি সমাজতান্ত্রিক নীতির ওপর ভিত্তি করে রাষ্ট্রীয় নীতির অন্যতম নির্দেশক নীতি। তাহলে 42 এটাও একটু দেখে নেবে ধারাগুলো, সব ধারাগুলো ইম্পর্টেন্ট যে ধারাগুলো আছে এগুলো অবশ্যই একটু দেখে যেও। পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয়তার এসআই একক কোনটি? তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। বেকারেল হচ্ছে তেজস্ক্রিয়তার এসআই একক। পরের প্রশ্ন, নিচের কোন ভিটামিনে কোবাল্ট থাকে? তো ভিটামিন B12-এ কোবাল্ট থাকে। ভিটামিন B12-এ কোবাল্ট থাকে। সায়ানোকোবালামিন
এই রাসায়নিক নাম। তাহলে কোবাল্টের উপস্থিতির জন্য ভিটামিনকে কোবালামিনও বলা হয়, এই ভিটামিনকে কোবালামিনও বলা হয়। পরবর্তী প্রশ্ন, ৮৬ নম্বর সংবিধান সংশোধন কবে হয়েছিল? তাহলে ৮৬তম সংবিধান সংশোধন কবে হয়েছিল? ভারতীয় সংবিধানের ৮৬তম সংশোধনী আইন ২০০২ শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার নিশ্চিত করে। তাহলে ৮৬তম সংবিধান সংশোধন ২০০২ সালে হয়েছিল। এতে কি বলা ছিল? শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার নিশ্চিত করে। পরবর্তী প্রশ্ন ছিল, নিম্নলিখিত কোনটি সিন্ধু নদীর উপনদী নয়? সিন্ধু নদীর উপনদী বা শাখা নদী, এই ধরনের একটা প্রশ্ন ছিল। তো তোমাদের সিন্ধু নদীর বাম তীরের প্রধান উপনদীগুলি এবং ডান তীরের প্রধান উপনদীগুলি দিয়ে দিয়েছি। দেখো, বাম তীরের প্রধান উপনদীগুলি হলো ঝিলাম, চেনাব, বিয়াস, শতদ্রু, জাস্কর। আর বাম তীরের হলো সায়ক বা সিও, গিলগিট, কাবুল। তাহলে ডান তীর আর বাম তীর এগুলো একটু মুখস্থ করে নিও। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন তফসিলে সরকারি ভাষাগুলির তালিকা আছে? অষ্টম তফসিলে ভাষাগুলির তালিকা আছে, ভাষা সম্বন্ধে বলা হয়েছে। অষ্টম তফসিলে 22টি ভাষা আছে। পরবর্তী প্রশ্ন, ভারতে মোট কতগুলি এই বিমানবন্দর সংক্রান্ত একটা প্রশ্ন ছিল। তো ভারতে মোট কতগুলি বিমানবন্দর, কি আন্তর্জাতিক কতগুলি বিমানবন্দর, যাই হোক একটা প্রশ্ন ছিল। তো এখানে এই প্রশ্নটা দিয়েছি, ভারতে মোট কতগুলি বিমানবন্দর আছে। তাহলে ভারতে বিমানবন্দরের সংখ্যা প্রায় 137টি। এর মধ্যে আন্তর্জাতিক বিমানবন্দর, কাস্টমস বিমানবন্দর, অভ্যন্তরীণ বিমানবন্দর এবং প্রতিরক্ষা বিমানবন্দর এগুলো রয়েছে। তো ভারতে আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা প্রায় 34টি। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। আর কেরালায় সবচেয়ে বেশি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। পরবর্তী প্রশ্ন, পণ্ডিত রবিশঙ্কর কোন যন্ত্রবাদক ছিলেন? তো ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ, যিনি সেতার বাদনে কিংবদন্তি তুল্য শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী পরিচিত ছিলেন। সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদক ছিলেন। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর ধারায় কি বলা রয়েছে? ভারতীয় সংবিধানের 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা বিলুপ্তির কথা বলা রয়েছে। অস্পৃশ্যতা বিলুপ্তির কথা বলা আছে। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার খনন কার্য কে শুরু করেন? তাহলে সিন্ধু সভ্যতার খনন কার্য 1920 সালে দয়ারাম সাহানি শুরু করেছিলেন। তাহলে দয়ারাম সাহানি 1920 সালে সিন্ধু সভ্যতার খনন কার্য শুরু করেন। তো এই সময় একই সময়ে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ও ইনি মহেঞ্জোদাড়ো আবিষ্কার করেন, মহেঞ্জোদাড়োর খনন কার্য শুরু করেছিলেন। তো সিন্ধু সভ্যতার প্রাচীনতম স্থান হলো ভিরানা আর বৃহত্তম স্থান হলো রাখিগড়ি। সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান রাখিগড়ি এবং প্রাচীনতম স্থান ভিরানা। পরবর্তী প্রশ্ন, 1857 বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহ কে দমন করেছিলেন? এই প্রশ্নটা ছিল। তো বিদ্রোহ দমন করেছিলেন স্যার কলিন ক্যাম্পবেল। স্যার কলিন ক্যাম্পবেল লখনৌতে বিদ্রোহ দমন করেছিলেন। তো এটাও জেনে নাও, 1857 সালে মহাবিদ্রোহের সময় লখনৌতে ব্রিটিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হেনরি লরেন্স। যদি বলা হয় ব্রিটিশ বাহিনীর নেতৃত্বে কে ছিলেন, সেটা হবে ব্রিগেডিয়ার জেনারেল হেনরি লরেন্স। এবং লর্ড ক্যানিং 1857 সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন। তাহলে 1857 বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। আর 1857 বিদ্রোহের সময় বেগম হজরত মহল লখনৌয়ের শাসক ছিলেন। তাহলে লখনৌ থেকে বিদ্রোহ করেছিলেন বেগম হজরত মহল। আর যে প্রশ্নটা এসেছিল বিদ্রোহ কে দমন করেছিলেন, তো স্যার কলিন ক্যাম্পবেল। পরবর্তী প্রশ্ন, গঙ্গার বাম তীরের উপনদীটি হলো? এই গঙ্গার ডান তীরের, সম্ভবত ডান তীরেরই উপনদী একটা পড়েছিল। তো গঙ্গার ডান তীরের উপনদীগুলি আর বাম, মানে কোনটি ডান তীরের উপনদী নয়, এরকম একটা প্রশ্ন ছিল। তো গঙ্গার বাম তীরের উপনদীগুলি হলো রামগঙ্গা, গোমতী, ঘাগরা, গণ্ডকী, কোশি। আর গঙ্গার ডান তীরের উপনদীগুলি হলো যমুনা, সোন, পুনপুন, দামোদর। তাহলে যমুনা, সোন, পুনপুন, দামোদর এগুলো এই উপনদীগুলি, গঙ্গার উপনদীগুলি থেকে বেশ কয়েকটি শিফটে প্রশ্ন এসেছে। তো এটা একটু ভালো করে দেখে নিও। তো যতগুলি প্রশ্ন আমি তোমাদের কালেকশন করতে পেরেছি তো দিয়ে দিলাম। তো বাকি তোমরা এই টপিকসগুলো ভালো করে দেখে যাও। আশা করছি সকলের পরীক্ষা খুবই ভালো হবে। থ্যাংক ইউ।